হ্যালো এভরিওয়ান, আমি নমিতার গল্পনার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার পুচকে বাচ্চাটিকে আমি ঘুরতে যাওয়ার আগে একটু খাইয়ে দিচ্ছিলাম। এটা যদিও টম আর এখন নেই, তোমাদের সাথে আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, তারাপীঠ যাওয়ার আগে ও তখনও ছিল। ওকে খাইয়েই আমরা সকাল সকাল বন্দে ভারত ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো প্রথমে একটা দিন আমরা শান্তিনিকেতনে থাকবো, আর তারপরের দিনটা থাকবো তারাপীঠে। তারপর আবার রবিবার দিন আমরা ফিরে আসবো। তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমরা শুক্রবার দিনকে বেরিয়েছিলাম, মানে 20 ডিসেম্বর আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আবার 20, 21, 23 তারিখে আবার কলকাতায় ফিরে আসবো। আমি আর রূপক দুজনেই হুট করে বেরিয়ে পড়েছি। বেশ অনেকগুলো মাস আমরা সেরকম কোথাও ঘুরতে যাইনি। তো দেখো, ওটার কিছুক্ষণের মধ্যেই আমাদের 4 বিস্কিট দিয়ে গেছিল। গরম জল দিয়েছিল আর তার সাথে 4 বিস্কিট ছিল। আর কিছুক্ষণ পর যেতে না যেতেই আবার ওরা টিফিন দিয়ে গেছিলো। যদিও আমাদের জার্নিটা খুব বেশিক্ষণের না, ওই 2 ঘন্টার মতো। সেই জন্য আমাদের আর তারপরের লাঞ্চের তো কোনো ব্যাপার নেই। এই গাড়িটা এনজেপি পর্যন্ত যাবে। আমাদের এদিকে খাওয়া দাওয়া করতে করতে তারপরে স্টেশন চলে আসলো কিছুক্ষণের মধ্যে। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, ওই জন্য আমরা বন্দে ভারতটা নিয়েছিলাম। কিন্তু এই ট্রেনে উঠলে একটা সমস্যা হয় যে হোটেলে চেক ইন করতে বেশ অনেকটা টাইম হাতে থাকে, এবং সেই টাইমটা কী করবো বুঝতে পারা যায় না। তো আমরা প্রথমেই টোটো ধরে নিয়েছিলাম। টোটো ধরে নিয়ে আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছিলাম। ওই রিসর্টে পৌঁছে তারপরে ব্যাগটা বা লাগেজটা আমরা রিসেপশানে রেখে, নাম এন্ট্রি যেহেতু অত সকাল সকাল হবে না, তাই জন্য সাইট সিনগুলো করে নিয়েছিলাম সকাল সকাল। হ্যাঁ, এটা দেখেছিলাম সোনাঝুরি ঠাকুর। তো দেখো, কথা বলতে বলতে আমরা আমাদের রিসর্টের কাছে পৌঁছেই গেছি। তো এই সাইডে হচ্ছে রামশ্যাম রয়েছে ডান হাতে, এর সামনেই হচ্ছে সোনাঝুরি হাট, জাস্ট 2 মিনিটও না ওয়াকিং ডিস্টেন্স। আর এখানেই হচ্ছে আমরা দ্য ক্রিস্টালো রিসর্টে ছিলাম। রিসর্টটা ভীষণ সুন্দর, তবে আমরা কটেজ রুমগুলো একটাও ফাঁকা পাইনি। আমরা একটু পৌষ মাসের একদম প্রথম সপ্তাহতেই গেছি, তো তখন থেকেই তো ভিড় শুরু হয়ে যায় এই টাইমটা ওই দিকটাতে। তো দেখো রিসর্টটা কি সুন্দর। তো এই রিসর্টের এই সাইডটাতে আমরা একটাও রুম পাইনি, তবে সময় কাটানোর জন্য কিন্তু বেশ সুন্দর জায়গা। তো রিসেপশনে আমরা লাগেজ রেখে ঝটপট চলে গেছিলাম, যেহেতু ঠিক 2 মিনিটও না পুরোপুরি সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাট দেখার উদ্দেশ্যে, যদিও জানতাম এত সকাল সকাল মানে ওই 7:30, 8টার মধ্যে সোনাঝুরি হাট বসে না, তবে সবে সবে লোকজন আসছে গাড়ি নিয়ে তাদের জিনিসপত্র পয়সা সাজানোর জন্য। আর আমরা ওখানে দোকান থেকে চা খেয়ে নিচ্ছিলাম। এই যে গাড়িটা দেখছো, এইরকম ভর্তি ভর্তি গাড়ি করে ওরা প্রত্যেকে আসে, এসে ওখানে ওদের দোকান দেয়। আর তারপরে আমরা আশপাশের কয়েকটা রিসর্টও দেখছিলাম, খুব সুন্দর। তবে এইমাত্র যেটা দেখলাম, এই রিসর্টটার নাম তিতলি। বাইরে থেকে তো দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল, হয়তো ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর হবে। আবার 8 ঘন্টার মধ্যে আমরা আবার সোনাঝুরি হাটে এসেছিলাম, তার মধ্যেই কত ভিড় হয়ে গেছে। তো যাই হোক, সোনাঝুরি হাটটা এখন আমরা ঘুরবো না, আমরা এই বিশ্বভারতীর সামনে চলে এসেছি একটা টোটো করে ওখান থেকে। আর ওখানে এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কচুরি আর ঘুগনি। তার সাথে যে ডিমের পোস্টটা দেখলে, ওটা না কি একটা পাখির ডিম বলেছিল, কিন্তু আমার না একদম খেতে কিন্তু বেশ সুস্বাদু। অবশ্য যদি আমাদের না বলতো ওটা হাঁসের ডিম না, তাহলে হয়তো আমরা বুঝতেও পারতাম না, খানিকটা হাঁসের ডিমের মতোই খেতে। আর এই জায়গাগুলো একে একে আমরা ঘুরে দেখছিলাম। সমস্ত বিল্ডিং প্রপার্টি সবই দেখছিলাম। তো সব জায়গায় তো ঢোকা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই আমরা দেখছিলাম। আর 1 সপ্তাহ পরেই পৌষ মেলা শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। আর এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠানও শুরু হয়ে গেছে রবীন্দ্র ভারতীতে। এটা হচ্ছে বাংলাদেশ ভবন, যদিও এখন বন্ধ রয়েছে। কি যেন বলেছিল, একটা পার্টিকুলার টাইমে খোলে, সেই কটা দিন না সেই দিনটা পার্টিকুলারলি ঢুকতে পারা যায়।
আর এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ভবন। এখানে ইন্দিরা গান্ধী কিন্তু এসে পড়াশুনো করতেন বা তার গবেষণার কাজকর্ম চালাতেন। আর এই যে বাড়িটা দেখছো, উনি বললেন আমাদের যে অটো ড্রাইভার কাকু, তো উনি বললেন যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের বন্ধুর বাড়ি। মানে কথিত আছে এরকম কিছু, এর সত্যতা অনেকেই জানে না। তো বাড়িটা এত সুন্দর, কার বাড়ি সত্যিই জানি না, কিন্তু এমন সুন্দর একটা বাড়ি যদি আমাদের কারোর হতো কি ভালোই না লাগতো। আজকের ভিডিওটা কিন্তু বেশ ভালোই বড় হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। না, এটা তো বট গাছ। এছাড়াও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর এই যে বট গাছটি দেখছো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার লাগানো গাছ ছিল, সেই গাছটি এখন এইভাবে সংরক্ষণ করা হয়েছে। আর এই যে তাল ধ্বজা দেখতে পাচ্ছ, এই গাছটিকে সুন্দর করে যত্ন করে রেখে দেওয়া হয়েছে। এই গাছটির ওপর ভিত্তি করেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি লিখেছিলেন। এটি হচ্ছে উপাসনালয় কেন্দ্র, এখানে বিভিন্ন ধরনের উপাসনা হয়। তোমরা অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই দেখেছো, ইভেন অনেক সিনেমাতেও কিন্তু দেখানো হয়েছে। আর এটি হচ্ছে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। এগুলো দেখার পর এবার চলে এসেছি অমর্ত্য সেনের বাড়ির সামনে। এই বাড়িটাও এখন বলতে গেলে সরকারের ওপরেই রয়েছে, মানে সরকারের হাতেই রয়েছে, সরকার থেকেই রক্ষণাবেক্ষণ করা হয়। আচ্ছা, এবারে চলে এসেছি আমরা সুরুল রাজবাড়ি দেখতে। রাজবাড়িটি বাইরে থেকে দেখতেই ভীষণ সুন্দর, তবে এটি বড় বাড়ি বলা হয়, আর আরেকটি রয়েছে ছোট বাড়ি। তো বড় বাড়িতে ঢোকার রাস্তাটাই এইরকম। বড় বাড়ির নিচে বেশ অনেকগুলো ছোট ছোট কুঠুরি আছে এবং ওপরেও অনেকগুলো বড় বড় ঘর রয়েছে। যদিও কোনো ঘরেই প্রবেশের কোনো অধিকার নেই, তবে এইখানে দাঁড়িয়ে তোমরা সমস্ত কিছু দেখতে পারো। তবে শুনেছি দুর্গাপুজোর সময় নাকি এই বাড়িটা লোকজনে গম গম করে, এবং তখন ফ্যামিলির সমস্ত লোকজন এই বাড়িতে উপস্থিত থাকে। বাইরেও যারা থাকে তারাও এখানে চলে আসে, তখন সব জায়গায় প্রবেশাধিকার থাকে। আর এটা হচ্ছে ঠাকুর দালান। তো তার আগেই এখন যেখানে যাচ্ছি ওইখানে দুর্গা ঠাকুর আসেন এবং ওখানে পুজো হয়। তো চলো এবার যাওয়া যাক সুরুল রাজবাড়ির ছোট বাড়িতে। বড় বাড়ি আর ছোট বাড়ির মধ্যে হয়তো পরিমাণের তফাৎ বলেই বলা হয়, তবে এই ছোট বাড়িতে এখানে অনেকটা বড় একটা ঠাকুর দালান রয়েছে, আর তার সাথে এই জায়গায় রয়েছে তিনটে মন্দির, ভীষণ সুন্দর। আর দেখে বোঝাই যাচ্ছে ভীষণ সুন্দরভাবে মেনটেন করে ওরা। রিসেন্টলি হয়তো এগুলো রং করা হয়েছে। বাড়ি এগুলো নয়, এগুলো ঠাকুর দালান এবং ঠাকুর মন্দির। বাড়ি হয়তো পিছন দিকে আছে। আর দেখো এখানে অলরেডি নতুন দুর্গা ঠাকুরের কিন্তু কাঠামো তৈরি করা হয়ে গেছে সামনের বছরের জন্য। এবারে চলে এসেছি আমরা শিল্পগ্রামে। শিল্পগ্রামে তো অটো কাকু কোনোভাবেই দাঁড়াবেন না, ওনার ভাড়া বেশি লাগবে। এই নিয়ে কথা বলতে বলতে যাই হোক, খুব বেশিক্ষণ দাঁড়াবো না, এইভাবেই আমরা চটপট ঢুকে পড়েছি এবং ঝটপট করে আমরা গ্রামটিকে পুরো ঘুরে দেখছিলাম। এখানেও বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও এটা আলাদা কোনো গ্রাম নয়, নাম দেওয়া হয়েছে শিল্পগ্রাম, তবে এখানে বিভিন্ন জেলার বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে। সব জায়গা সংস্কৃতি নিয়ে মিলিয়ে খুব সুন্দর সুন্দর হাতের কাজ এখানে তৈরি করা আছে, এবং যেই জায়গার যেরকম ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয় সেটির একটা ছোটোখাটো মিউজিয়াম বলতে পারো।
এত সুন্দর করে চতুর্দিকটা সাজানো না, তুমি দেখলে না মন দিয়ে শুধু দেখতেই থাকবে, তোমার আর চোখ ফেরাতে বা অন্য কোনো কথা বলতে মোটেই ইচ্ছা করবে না। তো চলো, সবশেষে আমরা ঘুরে ফাইনালি আমাদের রুমে এন্টার করেছি। আর রুমটা ছিল অনেকটা এইরকম। আর এখানে যেটা স্ক্যান বোর্ডটা দেখছো, ওটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য। রেস্টুরেন্টের মেনুর জন্য তোমাদের স্ক্যান করতে হবে। হোটেলের সমস্ত কিছু আমার ভালো লেগেছে, শুধু এই একটা জিনিস ছাড়া, যে একদম নেটওয়ার্ক কাজ করে না। আর হয়তো ওদের এটা এই মুহূর্তের জন্য সমস্যা হচ্ছে, কারণ এর আগেও যারা অন্যরা এসছে আমাকে যারা রেফার করেছিল তাদেরও কিন্তু কোনো সমস্যা হয়নি। আমরা যখন গেছিলাম হয়তো তখনই বা সেই দিনটাতে নেটওয়ার্কের সমস্যাটা বেশি ছিল, তাই জন্য হয়তো আমরা ফেস করেছিলাম। তো ওদের ওয়াইফাইটাও ঠিক মতো কাজ করছিল না। রুমটা কিন্তু বেশ সুন্দর ছিল, মোটামুটি সব ধরনের সুবিধাই ছিল। আর সাথে ছিল সুইমিং পুল, যেটা ম্যান্ডেটরি, আমাকে নামতেই হবে শুধুমাত্র ছবি তোলার জন্য। যদিও কিন্তু আমি পুরোটা নামিনি, রূপক একটু হলেও নেমেছিল, আর তার মধ্যে আমার ফোনটা ঝট করে পড়ে গেছে। ভাগ্যিস জলে পড়েনি, এটাই বাঁচোয়া। ও তোমাদের তো বলাই হয়নি, এই সাইট সিনগুলো ঘোরার জন্য কিন্তু টোটোওয়ালারা অনেক টাকা চায়, কিন্তু সেই অনুযায়ী তোমরা রাজি হয়ে যেও না, তাহলে কিন্তু এক প্রকার ঠকে যাওয়াই হবে। কারণ আমরা কিন্তু দরদাম করে ওই 300 বা 400 টাকার মধ্যে এই সমস্ত সাইট সিন করে ফেলেছিলাম। দেখো, তারপরে আমরা সুইমিং থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার দাবার খেতে বসে গেছি। নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, কাতলা মাছের একটা আইটেম নিয়েছিলাম, আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম। আর শেষে তো ওরা চাটনি পাঁপড় দিয়েছিল। তো খেয়ে দে আবার একটুখানি বসেই আমরা আবার সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কারণ সোনাঝুরি হাটে এত কাছে রয়েছে, কেনাকাটি তো করতেই হবে। তো সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত ঘুরে ঘুরে আমরা অনেক জিনিস শপিং করেছিলাম, যদিও সেইটা আমি এই ব্লগের সাথে অ্যাড করিনি। সেটা অ্যাড করতে গেলে ব্লগটা আরও বড় হতো। অলরেডি এটা 20 মিনিটের ওপরে ভিডিও হয়ে গেছে। তারপরে অ্যাড করলে আর হয়তো কেউ আমার এই ব্লগটাই দেখতো না। যদি সম্ভব হয় সেই জিনিসগুলোর আরও একটি ভিডিও আমি পরে অবশ্যই শেয়ার করব। কতক্ষণ এই সোনাঝুরি হাট খোলা থাকে এটা আমারও প্রশ্ন ছিল, তবে এইবারে এসে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। যতক্ষণ আলো থাকবে এবং তারপরেও আলো নিভে যাওয়ার পরও যতক্ষণ পর্যন্ত লোকজনের সমাগম থাকবে ততক্ষণ পর্যন্ত এই হাট চলতে থাকবে। আলো নেবার পর আস্তে আস্তে সবাই সবার পথটা গোটাতে শুরু করে দেয়। তারপরে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। দেখো, রিসর্টটা সন্ধেবেলাতেও মানে অন্ধকার হয়ে যাওয়ার পরও কত সুন্দর লাগছে দেখতে। তবে রিসর্টের কিন্তু একটা নিজস্ব সোভেনিয়ার শপ রয়েছে, এখান থেকেও তোমরা চাইলে কেনাকাটা করতে পারো। আমি যদিও এখান থেকে কেনাকাটা খুব একটা করিনি, দাম করেছিলাম, দামটা তুলনামূলক একটু বেশিই ছিল। জিনিস পছন্দ হওয়া সত্ত্বেও কিছু সেরকম কেনাকাটা করিনি। তারপর রুমে ঢুকেই দুজনে মিলে চা খেয়ে নিয়েছিলাম বসে বেশ খানিকটা আয়েশ করে। আর তারপরে এখানে আবার গার্ডেনে ঘুরতে এসে দেখি এখানে চলছে প্রি ওয়েডিং শ্যুট। তো এখানে না খুব সুন্দর গান চলছিল, অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছিল। যদিও সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সেই কপিরাইট ক্লেম পড়ে যাবে, সেই কারণের জন্য আমাকে সেই জায়গাটা মিউটই রাখতে হয়েছে। আর আরেক সাইডে বনফায়ারের আয়োজন এবং এখানে জন্মদিনের আয়োজন হচ্ছিল সেলিব্রেশনের জন্য।
তবে চাটা খেয়েই আমাদের মাথায় হঠাৎ ভূত চাপলো। আমরা এই জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে রাত্রিবেলায় একটুখানি আমরা রাইড করতে বেরোবো। তো আমাদের কাছে তো বাইক নেই, বাইক থাকলে নিজেরাই রাইড করতাম। তার মধ্যে রূপক বলছিল কি ও নাকি সোনাঝুরি হাটের ওই অন্ধকার রাস্তা দিয়ে যখন লোকজন সব চলে গেছে ওখান দিয়ে নাকি ও একা আসবে। আমি তো রাজি হইনি, বাবা ভুতুরে জায়গা দিয়ে কে আসে এই অন্ধকারে। কারণ আমাদের রিসর্টটা কিন্তু এই যে এরিয়াটার মধ্যে রয়েছে এটা পুরোটাই একটা জঙ্গল এরিয়া। তো যাই হোক, রাত্রেবেলা রাইড করে আমরা চলে এসেছি। আর এখানে এসে আমরা আবার রাত্রেবেলা ঠিক না, সন্ধ্যেবেলার জন্য স্ন্যাক্স অর্ডার করেছিলাম। তো পরিমাণে এতটাই বেশি হয়ে গেছিলো, আমার তো অল্পই পেট ভরে যায়, যার ফলে রাতে আর আলাদা করে অর্ডার করতে হয়নি। রিসর্টের এখানে খাবার দাবার কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। পরের দিন সকাল সকাল এখানে কয়েকটা রিলস আর ভিডিও করে, রিলস বলতে এই হেঁটে যাওয়ার হেঁটে আসা, এটাই রিলস। এটাই অনেক কষ্ট করেছি। আগে বেশ ভালোই করতে পারতাম, এখন না আবার কেমন যেন লজ্জা লজ্জা লাগে, করতে পারি না। আর রূপক তো একদমই ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক, কয়েকটা ভিডিও করে নিয়ে তারপরে আমরা আবার গাড়ি ঠিক করেছিলাম, করে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো যাওয়ার পর তো এই জায়গাটা আসতেই হবে, কারণ এখানটায় প্রচুর শুটিং হয় এবং এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে পিকনিকও অ্যালাউ করে না, কারণ জায়গাটা সবাই নোংরা করে দেবে। এই কারণের জন্য সবাই এমনি সাইট সিন হিসাবে ঘুরতে আসে। জায়গাটার নামটা না এই মুহূর্তে আমি একদম ভুলে গেছি, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। গাছগুলো এত সুন্দরভাবে উঠেছে যে দেখলে মনে হয় যেন কেউ আলাদা করে বৃক্ষরোপণ করার সময় এরকম সুন্দর করে গাছ লাগিয়েছিল, কিন্তু সেটা একেবারেই নয়। গাছগুলো আপনা থেকে প্রাকৃতিক উপায়ে এইভাবেই উঠেছে। তারাপীঠ যাওয়ার পথে বিভিন্ন জায়গায় এই খেজুর রস পাড়া হয় এবং সেখানেই ছোট্ট ছোট্ট করে দোকান সাজিয়ে ওরা এই খেজুর রসগুলো বিক্রি করে। আর এরপরেই আমরা কঙ্কালীতলায় পুজো দিতে চলে গেছিলাম। বেশ অনেক বছর এখানে একদমই আসা হয়নি। তারাপীঠ আসা হলো, যেহেতু শান্তিনিকেতন সাইডে আসা হয় না, তাই এখানে আসাও হয় না। আর রূপক তো এই প্রথমবার এখানে পুজো দেবে। ওর যদিও এর আগে এখানে পুজো দেওয়া হয়নি, মেনলি এই কারণের জন্যে এবছরে শান্তিনিকেতনে থাকা। আর এই হচ্ছে সেই বিখ্যাত কুম্ভ, যেখানে কিনা সতীর একটি অংশ এই কুম্ভে পড়েছিল এবং কথিত আছে এই জলে স্নান করলে নাকি সমস্ত রোগ মুক্তি হয়ে যায়। যদিও স্নান করা এখন বন্ধ আছে, তবে এই ঘাটের জল সবাই একটু মাথায় নিয়ে পুণ্য অর্জন করার চেষ্টা করে। এখানেও দেখো কত সুন্দরভাবে আগের থেকে বাঁধিয়ে দিয়েছে এবং এখানেও বেশ সুন্দর পর্ষা সাজিয়ে তারাও তাদের সামগ্রীগুলো বিক্রি করতে বসে গেছে। আর তার সাথে তো এই নাচগুলো আমার ভীষণ ভালো লাগে। লজ্জায় আমি একদম নাচতে পারি না, তবে আজকে এখানে ওরাই হাত টেনে টেনে নাচতে শুরু করে দিয়েছিল। ওরা একবার শুরু করলে মোটে হাত ছাড়তে চায় না, তো এইভাবেই একটু একটু করে চলছিল। তো তারপরে যাই হোক, এদিকে লাইনও চলে এসেছিলো, আমরা পুজো দিয়ে আবার ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এবার আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওখানে হোটেল যদিও আগে থেকে বুক করে রাখিনি, কারণ জানি ওখানে প্রচুর হোটেল পাওয়াই যায়, হোটেল পাওয়াটা কোনো সমস্যার ব্যাপার নয়। এমনিতেও একটা দিনের জন্য থাকবো, বিনা পানিতে গিয়ে আগে দেখবো, যদি ওখানে হোটেল পাওয়া যায় তো খুব ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে কোনো না কোনো এক জায়গায় বা আগে যেখানে ছোটোবেলায় থাকতাম চণ্ডীপ লজ বা মা তারা, সেখানেই থেকে যাবো। তো দেখো, আমি হোটেলে এসে আবার পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, যদিও তার আগে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে এসেছি কখন দেবো। আর যেহেতু এটা পৌষ মাসের প্রথম শনিবার, তাই এটা তো কোনোভাবেই মিস করা যাবে না। আমরা দুপুরবেলায় রাস্তায় একটি হোটেলে খেয়ে নিয়েছিলাম, তো সেখান থেকেই এই আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিলো, মানে সন্ধ্যায় বলতে গেলে। এই এখন আমরা পুজো দিতে যাচ্ছি। আর আমরা আগাগোড়াই না, মানে আমি ছোটো থেকেই যেখানে পুজো দিয়ে এসেছি তো সেখানেই এখনও পুজো দিই। তো যে কাকুর কাছে পুজো দিতাম, অমর কাকু, যদিও তিনি এখন নেই, তার ছেলের কাছে সাথে এখন আমরা পুজো দিই। তো
দীপকার ছেলে শিবম দা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেয় এবং ভীষণ ভালো পুজো আমরা দিতে পারি। তারাপীঠের অনেক নিয়মের মধ্যে একটা নিয়ম বেশ ভালো করেছে, ফোনটা এখন জমা রেখে দেয়, কারণ ভিতরে এমনিই সময় কম, পুজো দেওয়া যায় না ঠিক মতো, তার মধ্যে ফোন নিয়ে গিয়ে এক ঝামেলার সৃষ্টি হতো, তার থেকে ফোন জমা রেখে তারপরেই পুজো দেওয়া হয়। তো পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে দিনটা কমপ্লিট করেছি। এবং খাওয়া দাওয়া বলতে আমরা বাজার করে বাজার থেকে মাংস কিনে আমরা রান্না করতে দিয়েছিলাম এবং সেই রান্নাই আমরা খেয়েছি। খুব একটা হোটেলের খাবার আমরা এখানে খাই না। তো যাই হোক, সেটা আর আলাদা করে তোলা হয়নি। তো পরের দিনকেই চলে এসেছিলাম আবার সকাল সকাল উঠে একটু ঘোরাঘুরি করতে, কারণ আমাদের ট্রেন সেই বিকেলবেলা 4টে না 4:30 নাগাদ। তো এটা হচ্ছে সেই দ্বারকা নদী। একবার অনেক ছোটোবেলায় কিন্তু এই নদীতে আমি বন্যাও দেখেছিলাম। তো এটা হচ্ছে মা মুন্ডমালিনী তলা। মা মুন্ডমালিনী ইনি ভীষণ জাগ্রত মা। ওনার কাছে তো তারাপীঠে আসলে আমি একবার হলেও দর্শন করতে আসি। তবে মামাখাপার মন্দিরে আগে পুজো দেওয়াটা বেশি জরুরি, তবে সেখানে কিন্তু এবারে একদম যাওয়া হয়নি। হাতে সময় ছিল, কিন্তু যেহেতু তারাপীঠ মন্দিরে এত সময় কাটিয়েছি তাই আর আলাদা করে যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু পরের বার গেলে অবশ্যই আগে যাবে। তো এখানে পরের দিনকে আবার দুপুরবেলায় চলে এসেছিলাম একটু প্রসাদ পাওয়ার জন্য। যদিও দুপুরবেলা প্রসাদ খাওয়া হয়, কিন্তু আমরা ওখানে বসে আর খাবো না, প্রসাদ আমরা বাড়িতে নিয়ে আসবো। এই কারণে যেন ওখান থেকে প্রসাদ কিনে নেব, আর একটু মায়ের মুখটা দর্শন করার জন্য আমরা এখানে মন্দিরে দাঁড়িয়েছিলাম। পৌষ মাস পড়ে যাওয়ার জন্য অসম্ভব পরিমাণ ভিড় সেদিন ছিল। তো যাই হোক, এবার আবার আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আবার একটি অটোতে উঠে আমরা আলাদা করে আর গাড়ি সেভাবে ভাড়া করিনি, তো টোটোটাই আমরা সেট করে নিয়েছিলাম, বলে নিয়েছিলাম এটা যদিও রিজার্ভ। তো ওই আমাদের ডাইরেক্ট রামপুরহাট স্টেশনে পৌঁছে দিয়েছিল। তো পৌঁছানোর পর অন্য কামরা বগিগুলো খোলাই ছিল, তো আমাদের এই এসি কামরাটা খোলা ছিল না। যদিও আমরা চেয়ার কারটা নিইনি, স্লিপারে নিয়েছিলাম, কিন্তু থাকলে কি হবে, আমাদেরগুলো কনফার্ম হলো। আমাদের পাশেরগুলো যেহেতু আরএসি ছিল, সেই বসে বসেই এক প্রকার আসতে হয়েছে। বেশ কিছুক্ষণ শোয়ার পর তারপরে বসে বসেই কাটাতে হবে। বাড়ি ফিরেই আবার সাথে সাথে চলে গেছিলাম অ্যানিভার্সারির নিমন্ত্রণে। আমার স্টুডেন্টের মায়ের 25th অ্যানিভার্সারি ছিল, সেটা অ্যাটেন্ড করতে। আজ এটুকুই, আজকের মতো টাটা।